বিয়ের ১.৫ বছর পর বিদেশ থেকে ফিরছে পূর্ণার স্বামী। বিয়ের পর এই প্রথম স্বামীকে সামনে থেকে দেখবে, ছুঁতে পারবে ভেবেই মেয়েটার হাত পা থেকে থেকে কেঁপে উঠছে খুশিতে। সকাল থেকে কোনো কাজে মন বসাতে পারছে না। পুরো সংসার সামলানো মেয়েটা কোনো কাজে মনোযোগী হতে পারছে না। শাশুড়ির কাছে বার কয়েক ধমকও খেয়েছে এজন্য, কিন্তু কোনো কিছুই যেন গায়ে লাগছে না পূর্ণার। সে তো নিজ মনে ভাবনায় ব্যস্ত। মানুষটাকে প্রথমবার সামনে দেখিয়ে ঠিক কী করবে? আচ্ছা, মানুষটা কি ওকে দেখিয়ে জড়িয়ে নিবে বুকে? আদরে আদরে পাগল বানাবে ওকে? সহ্য করতে পারবে তো মানুষটার মুখে বলা সেই বাস্তব অত্যাচার? সামলাতে পারবে তো পুরুষের অবাধ্য হাতের ছোঁয়া? অবাধ্য সে মানুষটাকে? নাকি জ্ঞান হারিয়ে লুটিয়ে থাকবে মানুষটার বুকে? কথাগুলো ভাবনা নিয়েই লজ্জায় লাল হয়ে উঠল মেয়েটা। দূর দেশে থাকা মানুষটা কাজের ফাঁকে ফাঁকে প্রায় সারাক্ষণই ভিডিও কলে রাখত পূর্ণাকে। কল রেখেই কাজ করত। মেয়েটাকেও সংসারের কাজের ফাঁকে ফাঁকে কথা বলতে হতো। অভ্যাসই পরিণত হয়ে গিয়েছিল যেন। খারাপ লাগতো না ওর। হুটহাট কথার মাঝে তাকে লজ্জায় ফেলে নানান কথা বলতো মানুষটা। এই তো একদিন ওকে লজ্জায় ফেলে কত কি বলল। হঠাৎ জিজ্ঞেস করে বসলো, তোমার গরম লাগে না পূর্ণা? পূর্ণা কিঞ্চিত অবাকের ন্যায় জবাব দিল, আশ্চর্য, এই ঠাটা পড়া গরমে গরম লাগবে না কেন? তাহলে এভাবে ওড়না গায়ে জড়িয়ে রেখেছো কেন? সরাও বলছি, দেখতে দাও আমাকে। কি দেখবে? অবুঝের ন্যায় হুট করে শুধায় পূর্ণা। ঠিক তখনই ওর স্বামী রিমিল ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে বলে, দেখার মতো তো তুমি। আর তোমার অসম্পূর্ণ কথাটা মুহূর্তে বুঝে ফেলে পূর্ণা। লজ্জায় পড়ে চট করে সেদিন কল কাটে। কিন্তু রিমল ওকে লজ্জা ফেলতে একের পর এক কল দিতেই থাকে। এরপর কতদিন যে এভাবে মানুষটাকে লজ্জায় ফেলেছে তা বলার ইয়ত্ত নেই। আর ভাবতে পারল না পূর্ণা। ঝিমঝিম করে উঠল হাত পা, ফের কাঁপতে লাগলো শরীর। গ্যাসের চুলায় বসানো বিরিয়ানির পাতিলে হাতা দিয়ে নাড়ছিল। বেখেয়ালি হাতে আগুনের তাপ লাগতেই সেই হাতাটা হাতে নিয়েই কিঞ্চিত পিছিয়ে এলো পূর্ণা। তার নজর এলেই পূর্ণার শাশুড়ি বলে উঠল, আজ হয়েছে কি তোমার পূর্ণা? সকাল থেকে দেখছি কাজে মন নেই। এমন করলে কাজগুলো শেষ হবে কখন? ছেলেটাও চলে আসবে ঘন্টা কয়েকের মাঝে। এই তো করছি মা। থাক, তোমার আর কিছু করতে হবে না, যাও, বাকিটা আমি করে নিচ্ছি। আমি করছি মা, বললাম তো যেতে। মা, আমি গিয়ে ঘরদোর গোছাও। একটু পর তোমার ফুপু শাশুড়িরা আসবে, এসে একের পর এক খুঁত ধরতে শুরু করবে। জানোই তো ওদের স্বভাব। যাও। এবার শুনল পূর্ণা। সত্যি এই কাজে মন দিতে পারছে না ও আজ। শাশুড়ির নজর এড়িয়ে যদি নিজেকে ধাতস্থ করতে পারে, তাই আর কথা বাড়ালো না, চলে এলো রান্নাঘর ছেড়ে সোজা নিজের ঘরে। নিজের ঘরে এসেও স্বস্তি নেই পূর্ণার। বারংবার মাথাচাড়া দিয়ে উঠছে, এ তো আর কয়েক ঘন্টা, তারপরেই এক পুরুষের অবস্থান হবে এই ঘরে। নিজ ভাবনায় মগ্ন হয়ে ঘরের কাজগুলো শেষ করে পূর্ণা। সময় তখন আধা ঘন্টার মতো পেরিয়ে গেছে। টুং করে মেসেজের শব্দে বিঘ্ন হলো ওর মনোযোগ। মোবাইল হাতে নিয়েই দেখে রিমিলের মেসেজ। দেখিয়ে যেন লজ্জামাখা হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। হাসিটা বিস্তার হতেও সময় নিল না মেসেজটা পড়ে। ইমেল পাঠিয়েছে, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, যাচ্ছি বউ আর কিছুক্ষণ। লাল শাড়ি পরিও। বউকে আমার বউ রূপেই দেখতে চাই। আমাকে সহ্য করার সব রকমের প্রস্তুতিও নিয়ে রেখো, ঠিক আছে? পরপর 3টে মেসেজের শেষটায় যেন কিঞ্চিত কেঁপে উঠল পূর্ণা। মানুষটাকে এতদিনে ঠিকই চিনেছ। বিয়ে 1.5 বছরে ফোন কলেই কম জ্বালাতন করেনি ওকে, আর এখন তো জলজ্যান্ত মানুষটা। পূর্ণা ঘরদোর গোছানো হলো? গোছল দেবে কখন? শাশুড়ির কণ্ঠস্বর ভেসে এলো হঠাৎ। কিঞ্চিত কেঁপেই উঠল তাতে। মোবাইল ফোনটা রেখে তড়িঘড়ি করে বেরিয়ে এলো ঘর ছেড়ে। তবে মস্তিষ্কে ঠিকই রইল, আজ সাজতে হবে ওকে। রিমেলের বউ সাজতে হবে। স্বামীর জন্য শাড়ি পরে শাশুড়ির সামনে লজ্জা পেতে হলো না পূর্ণার। বরং শাশুড়ি ওকে শাড়ি পরার জন্য বলল, পরতে সাহায্যও করলো। গাঢ় লাল হাফ সিল্ক জামদানি শাড়িটা পরল পূর্ণা। শাড়িটা আগেও একবার পরেছিল। তখন দূর দেশে থাকা রিমেল ছবি দেখিয়ে বকিয়েই দিয়েছিল ওকে। বকার ধরন ছিল এমন, এমন শাড়িটারি পরে একদম আমার ছবি পাঠাবে না পূর্ণা, বারণ করছি তোমাকে। পূর্ণা অবাক হয় তখন। ভীতি নিয়ে জানতে চায় কি হয়েছে। তৎক্ষণাৎ গলাসুর পরিবর্তন করে রিমেল বলেছিল, শাড়ি পরিহিত বউকে ছুঁয়ে দিতে পারছি না, অসুস্থ হয়ে পড়ছি, বুক ধরফর করছে। এগুলোর দায় কে নেবে? হসপিটালে ভর্তি হলে কে দেখবে? হ্যাঁ? একটু থামে, সেকেন্ডের মতো সময় নিয়ে ফের বলে, যেদিন ছুঁয়ে দিতে পারবো, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আচ্ছা করে আদর দিতে পারবো, সেই দিনই শাড়ি পরে পূর্ণা হয়ে এসো আমার সামনে। প্রতিবারের মতোই মানুষটার কথা লজ্জায় ডুবে যায় পূর্ণা। এই লজ্জায় ডুবে যাওয়া ওর নতুন নয়, হয়ে আসছে সেই বিয়ের আগ থেকেই, যদিও এতটা ছিল না। মোবাইল ফোনে বিয়ের পর যেন রিমেলের নির্লজ্জ কথাবার্তার সাথে সাথে পূর্ণার লজ্জার মাত্রা হয়েছে অধিকতর। পূর্ণার ধারণা বিয়ের আগে রিমেলকে কিঞ্চিত ভয় পেত বলে এই লজ্জাটা ওর অধিকতর হয়েছে। হ্যাঁ,
পূর্ণা রিমেলের ভার্সিটির জুনিয়র ছিল। রিমেলের এক বান্ধবীর ছোট বোন। সেই বান্ধবীর থেকেই ওদের পরিচয় হয়। প্রথম দেখা, অতঃপর কাছে আসা। ঠিক কাছে আসা ছিল না, মাঝে ছিল সিনিয়র জুনিয়রের এক বিশাল ব্যবধান। বড় বোনের বন্ধু ও সিনিয়র ভাই হিসেবে সম্মান ও ভয় পেত পূর্ণা। আর রিমেল, সে তো বান্ধবীর ছোট বোন ও জুনিয়রের প্রতি প্রথম দেখাতেই ডুবেছিল। ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার আগের দিনে রিমেলের কলেজ বান্ধবী তুলি কল করে জানালো তার এক মামাতো বোন ওদের ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিতে আসবে, তাকে যেন একটু হেল্প করে। বান্ধবীর কথাটা ফেলে দেবার ছিল না রিমেল। হেল্পই তো, রাজি হয়ে যায়। আর তাতেই যেন এত বছরের দমিয়ে রাখা প্রেমিক পুরুষের জাগ্রত হয় রিমেলের মাঝে। প্রথম দেখায় ভালো লেগে যায় পূর্ণাকে, তবে বরাবরের মতোই নিজের প্রেমিক পুরুষকে দমিয়ে রাখার চেষ্টা রিমেলের। খুব বেশি দিন দমিয়ে রাখতে পারে না তা। অ্যাডমিশনের রেজাল্ট দেবার পর যখন পূর্ণা ওরই ভার্সিটিতে ভর্তি হলো, বান্ধবীর কথা জুনিয়র হিসেবে ভার্সিটির সুযোগ সুবিধার্থে লাগাতার মেয়েটির খেয়াল রাখতে লাগলো, তখন রিমেলের মাঝে সমস্ত চ্যুত হলো। মাস দুয়েকের মাঝে সুপ্ত অনুভূতিতে টেরও পেল মেয়েটাকে দুর্বল করতে বাধ্য। পূর্ণা ছিল অতি সাধারণ এক মেয়ে। ছোট থেকে গার্লস স্কুল কলেজে কাটিয়ে ভার্সিটির লাইফ ছিল যেন ওর কাছে স্বপ্নের মতো। ছেলেদের থেকে দূরে দূরেই থাকতো, কিন্তু চাইলেও রিমেলের থেকে দূরে থাকতে পারতো না। বড় বোনের কথাতেই হোক বা রিমেলের থেকে ধমকের জন্য। সিনিয়রদের র্যাগিংয়ের ভয়ে রিমেলকেও ভয় পেত ছেলেটার হুটহাট ধমকে। তবে ঠিকই বুঝতো ওর প্রতি মানুষটার অতি কেয়ার, আর তাতেই যেন পূর্ণা মূর্ছা যেত। অজানা লজ্জায় দাবিয়ে রাখত নিজেকে। বছর দুয়েক এভাবে পেরোয়। ততদিনে রিমেল ভার্সিটির গণ্ডি পেরিয়ে দূর দেশে যাবার তোড়জোড় শুরু করে। মাস দুয়েকের ব্যবধানে চলেও যায় পড়াশোনা শেষ করার খাতিরে। ততদিনে পূর্ণার সাথে যোগাযোগ হয় না রিমেলের। ওদের কথোপকথন যতটুকুই হতো সেটা ছিল ভার্সিটির গণ্ডিতেই। এদিকে ভার্সিটিতে অভ্যাসে পরিণত হওয়া রিমেলের জন্য মূর্ছা যেতে শুরু করে পূর্ণা। কাউকে বলে না, বুঝতে দিতে চায় না ওর চাপা অনুভূতিটুকু। ভেতরে ভেতরে ছেলেটার খোঁজ না পেয়ে ঠিকই কাতর হয়ে ওঠে। রিমেল দেশ ছাড়ার মাস দুয়েক পর ফুফাতো বোন তুলির থেকে ছেলেটার খবর জানতে পারে পূর্ণা। তাতে যেন আরও কাতর হয়ে ওঠে মেয়েটার অবুঝ সরল মন। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। দুদিন পরে এক অচেনা নাম্বার হতে কল আসে পূর্ণার হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রোফাইলে থাকা ছোট্ট ছবিটা দেখে চমকপ্রদ মেয়েটা। ছবির মানুষটা যে ওর বড্ড চেনা। প্রথমবার কল কেটে গেলেও দ্বিতীয়বার আর সময় নেয় না। রিসিভ করেই অপর পাশের কণ্ঠস্বরে হ্যালো। শুনে সুধায় আপনি আমার নাম্বার কোথায় পেলেন? চমৎকার হাসির শব্দ শোনা যায় অপর পাশ হতে। সামান্য সময় নিয়ে তোমার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না, এটা ভুলে যেও না। তাহলে এতদিন নেননি কেন? কথাটা খুব বলতে ইচ্ছে করলো পূর্ণার, কিন্তু নীরবতা ছাড়া কিছুই দিল না রিমেলকে। রিমেল বোধহয় ফের হাসলো। নীরবতাকে মিলিয়ে দিতে বলল, কেমন আছো পূর্ণা? ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? কেমন আছেন? ভালো নেই। কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে বলে রিমেল। পূর্ণা কিঞ্চিত চমকায়। বলতে ইচ্ছে হয়, কেন ভালো নেই আপনি? রিমেল ফের খানিকটা সময় নেয়। মেয়েটাকে শুধায়, একটা কথা বলবো পূর্ণা? বলেন। তোমাকে ছাড়া আমি ভালো নেই পূর্ণা, একদম ভালো নেই। তোমার হাসি, তোমার রাগ দেখানো, তোমার ভয় পাওয়া, এসব না পেয়ে একদমই ভালো নেই আমি। এই পূর্ণা, পূর্ণতার পথ ধরে ধরা দিবে আমাকে? হবে আমার পূর্ণতায় পূর্ণা। অতীত থেকে ফিরে এলো পূর্ণা। ঠোঁটে ফুটে রইল বিস্তর হাসি, খানিকটা লজ্জার, খানিকটা অহংকারের। অহংকারটা ও রিমেলকে পাওয়ার, নিজের নামে করার। যেখানে ওদের ভার্সিটির জুনিয়র সিনিয়র আপুরা রিমেলের ব্যক্তিত্বে, অ্যাটিটিউডের প্রেমে পড়ত, সেখানে ওই ছেলেটাই নিজের পূর্ণতায় পূর্ণাকে চাইল। সেদিন হতবম্ব হতবাক পূর্ণা লজ্জা আর অস্বস্তিতে কলই কাটল। ভাবতে থাকলো রিমেলের কথা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে 24 ঘন্টা। পুরো একদিন সেই কথাটাই ভাবতে থাকলো। অতঃপর পূর্ণার ভাবনা গিয়ে আটকালো মানুষটাকে ওরও চাই। এর মাঝে জমা হলো রিমেলের অসংখ্য ফোন কল, ওর মেসেজ। লাগাতার কল করা রিমেলের ফোন কল একদিন পরে রিসিভ করলো পূর্ণা। সবটা বোঝার পরও অভিযোগ নাই তার কথাগুলোর মানে জিজ্ঞেস করতেই রিমেল সেদিন খানিকটা উত্তেজনা নিয়েই বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি পূর্ণা, আমার তোমাকেই লাগবে। আর 10 জনের মতো প্রেম করতে হবে না। তুমি শুধু একবার রাজি হও, আমি তোমাকে নিজের নামে লিখে নিতে সময় নেব না। হ্যাঁ, নিজের কথা মতো সময় নেয়নি রিমেল। আর না অপেক্ষা করেছিল পূর্ণা। ও সায় জানিয়ে রাজি হতে ছেলেটা বাসায় জানিয়েছিল পূর্ণার কথা। মা বাবাকে বলেছিল বিয়ের কথা। তখন পরিস্থিতির কারণে দু পরিবারের সম্মতিতে শুধু আংটি পরিয়ে রাখা হয় পূর্ণাকে। পেরো 2.5 থেকে 3 মাস। অতঃপর কী থেকে কী হয়ে যেন মোবাইল ফোনে 3 কবুলের মাধ্যমে বিয়েটাই হয়ে যায় রিমেল পূর্ণার। এরপর দূর প্রান্তে থাকা দুজন মানুষের সন্ধি গড়ে ওঠে মোবাইল ফোনে।
একটু একটু করে পেরিয়ে যায় 1.5 বছর। 1.5 বছর পর কাঙ্ক্ষিত সেই পুরুষটার অপেক্ষায় অদ্ভুত কিছু অনুভূতিতে জর্জরিত পূর্ণা। কী থেকে কী করবে সবটাই ওর তালগোল পাকিয়ে যাচ্ছে। কখন জানি ঘর কাঁপিয়ে বেজে ওঠে কলিং বেল। পূর্ণার অপেক্ষার অবসান ঘটিয়ে কলিং বেল বেজে উঠল না। তবে হাঁক ছেড়ে পূর্ণা বলে ডেকে উঠল ওর শাশুড়ি। ভাবনায় মশগুল পূর্ণা সাড়া দিলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। শাশুড়ির সামনে দাঁড়াতেই তিনি চিন্তিত কণ্ঠে শোধালেন, ঘণ্টা খানিকের বেশি তো হয়ে গেল, এখন ওর আসছে না কেন পূর্ণা? চলে আসবে মা, জ্যামে আটকে গেছে হয়তো। মুখে বলল, নিজ মনে ঠিকই চিন্তিত মেয়েটা। প্রায় ঘন্টা 2 পর রিমিলের শেষ মেসেজ পেয়েছে। তারপর ছেলেটা ওই যে অফলাইনে গেল, আর এলো না। বাংলাদেশের সিম বোধ হয় তুলেনি রিমেল, আর তুললেও ওর কাছে নাম্বার নেই। নানান ভাবনা শেষে শ্বশুরের নাম্বারে কল দিল পূর্ণা। 1, 2 করে 3 বার, রিসিভ হলো না। হতাশ হয়ে ও শাশুড়িকে বলতে তিনি প্রস্থান করলেন সেখান থেকে। খানিকটা উত্তেজিত কিঞ্চিত চিন্তিত পূর্ণা নিজ ঘরে এসে মোবাইল হাতে বসল। রিমেলের শেষ কয়েকটা মেসেজের শেষটায় গিয়ে চোখ আটকালো। পূর্ণতার পথে কদম তো ফেললাম, এবার শুধু আমার পূর্ণাকে আমার করে পাওয়ার সময়টুকু। যাচ্ছি আমার পূর্ণতার পথে। অপেক্ষায় থেকেও মিসেস রিমেল পূর্ণা। ফের একবার মেসেজটা পড়ে অদ্ভুত হাসি ফুটে উঠল পূর্ণার ঠোঁটে। পরপর কতগুলো মেসেজের এবার মেসেজ পাঠালো। আর কতক্ষণ লাগবে? আপনি কখন আসবেন? ও জানে রিপ্লাই আসবে না, এলোও না। এইভাবে বসে বসে কাটলো মিনিট 15। এর মাঝে হঠাৎই কলিং বেলের শব্দে কেঁপে উঠল যেন ঘর। ঘরের চেয়ে অধিক কেঁপে উঠল পূর্ণার অন্তরাত্মা। এই তো মানুষটা বোধহয় চলেই এলো। হৃৎপিণ্ডের ঝিম ঝিম শব্দে চমকে উঠে দাঁড়ালো মেয়েটা। বেরিয়ে এলো ঘর ছেড়ে। দরজার সম্মুখে আসতে যখন দেখলো ওর শাশুড়ি দরজা খুলতে উদ্যোগ নিয়েছে, তখন সেখানেই থ মেরে দাঁড়িয়ে গেল মেয়েটা। মানুষটার সামনে দাঁড়ানোর ক্ষমতা কি হবে ওরা? পূর্ণার ভাবনা ভুল প্রমাণিত হতে সময় নিল না। তবে কাঙ্ক্ষিত সেই পুরুষটার পরিবর্তে যখন দেখল ওর ফুপু শাশুড়িকে, পূর্ণার বড় ফুপু শাশুড়ি, ভেতরে আসলেই নিজের কথার তেজ নিয়ে দাঁড়িয়ে থাকা পূর্ণাকে দেখে মুখ বাঁকালেন। মেয়েটা প্রায় ছুটে এলো, মুখে সালাম দিয়ে পায়ে সালাম দিতে ঝুঁকল। তৎক্ষণাৎ মহিলাটি কর্কশ কণ্ঠে বলে উঠলেন, পায়ে হাত দিয়া সালাম দিতে নাই? কতদিন শেখামো তোমারে? দূরে যাও। আসলে ফুপিমা, মহিলাটি খুব একটা পাত্তা দিলেন না, ব্যস্ত হলেন রিমেলের খোঁজ খবর নেওয়াতে। পূর্ণা ব্যস্ত ভঙ্গিতে ফুপু শাশুড়ির জন্য চা নাস্তার ব্যবস্থা করতে থাকলো। খুব অল্প সময়ে নাস্তাগুলো এসে সামনেও দিল। পূর্ণার শাশুড়ির সাথে গল্পে গল্পে সবেই খেতে শুরু করলেন মহিলাটি। এর মাঝে নিচ থেকে শোরগোলের আওয়াজ শোনা গেল। তারা খুব একটা পাত্তা না দিলেও সময়ের সাথে যেন অধিক হতে থাকলো শোরগোল। 6 তলার বিল্ডিংয়ের 3 তলায় থাকে পূর্ণারা। এই জন্য নিচের চেঁচামেচির শব্দ বেশ জোরেই ওদের ফ্ল্যাটে পৌঁছালো। শাশুড়ি ও ফুপু শাশুড়িকে উদ্দেশ্য করে, পূর্ণা, আপনারা গল্প করুন, আমি দেখছি কী হয়েছে। বলেই শ্বশুর শাশুড়ির ঘরে এলো মেয়েটা। সোজা বারান্দায়। এখান থেকেই বিল্ডিংয়ের সামনের পুরোটা স্পষ্ট দেখা যায়। নিচে তাকাতেই নজরে পড়ল একটু অ্যাম্বুলেন্স। বিল্ডিংয়ের সিকিউরিটি সহ অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে সেই অ্যাম্বুলেন্সকে ঘিরে। শোরগোলটা তাদের মাঝেই। নিচে কি হচ্ছে দেখার আশায় তাকিয়ে থাকা পূর্ণা নজরে পড়ল ওর শ্বশুরকে। স্পষ্ট দেখলো অ্যাম্বুলেন্স থেকে ক্লান্ত শরীরে বেরিয়ে এলো মানুষটা। কেউ একজন ধরতেই হেলে পড়ল মানুষটা। এরপর বেরিয়ে এলো ওর দেবর। ছেলেটার চোখ মুখের অবস্থাও ভালো না। চমকে উঠতে সময় নিল না পূর্ণা। হৃৎপিণ্ডের ঝিম ঝিম শব্দ সুর তুলে যেন বলতে থাকলো, খারাপ কিছু হয়েছে। আর দাঁড়ালো না মেয়েটা। চলতে না পারা ভারী পা বাড়িয়ে ছুটল ঘর ছেড়ে। ড্রয়িং রুমে আসতেই পূর্ণার শাশুড়ি ও ফুপু শাশুড়ি ওর দিকে তাকালো। কপাল কুঁচকে শুধালো, কি হয়েছে পূর্ণা, এভাবে ছুটছো কেন? মা, আব্বু নিচে, অ্যাম্বুলেন্স। ব্যাস এতটুকুই। অতি উত্তেজনায় এতটুকুই মেয়েটার মুখ ফুটে বেরোলো। অতঃপর ছুটে বেরিয়ে গেল বাহিরে। তীব্র উত্তেজনায় নিচে এসে যখন লাল শাড়ি পরিহিত পূর্ণা দাঁড়ালো, তখনই অ্যাম্বুলেন্স থেকে সাদা শক্তপোক্ত পলিথিন ব্যাগে করে লাশ নামানো হলো স্ট্রেচারে করে। মেয়েটা দেখলো ঠিকই, কিন্তু নজর ফিরে শ্বশুরের কাছে এগিয়ে এলো। বলে উঠল, আব্বু, আব্বু কি হয়েছে আপনার? ঠিক আছেন তো? আপনারা না ওনাকে আনতে গেলেন? লোকটা চোখ তুলে পূর্ণার দিকে চাইল। এতক্ষণের আটকে রাখা কান্নাটা এবার বেরিয়ে এলো। ওকে কিছু বলতে গিয়েই হু হু করে কেঁদে উঠলেন ভদ্রলোকটা। পূর্ণা ফের উত্তেজিত। বলল, আব্বু এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? উনি, আপনার ছেলে কোথায়? আমার ছেলেটা? হাতের ইশারা স্ট্রেচারে রাখা সাদা ব্যাগটার দিকে ইশারা করলো ভদ্রলোকটা। পূর্ণা স্থির হলো, ধীর পায়ে এগিয়ে যেতে থাকলো। ততক্ষণে আশেপাশে কথাগুলো কর্ণপাতও হলো। সবার মুখে একটাই কথা, রিমেল আর বেঁচে নেই। ফেরার পথে বড়সড় এক অ্যাক্সিডেন্টে স্পট ডেড। ছেলেটার লাশটাও নাকি রাস্তার পাশের খাল থেকে উদ্ধার করা হয়েছে। চেহারা চেনারও উপায় নেই।
সব কথাকে উপেক্ষা করেই এগিয়ে এলো পূর্ণা। স্ট্রেচারের সামনে দাঁড়াতেই ব্যাগের চেন খুলে দিল কেউ। তৎক্ষণাৎ দৃশ্যমান হলো রিমিলের বিভীষিকাময় চেহারা। কয়েক সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে পারল না পূর্ণা। ছিটকে সরে গিয়ে পড়ে গেল নিচে। কিছু মহিলা এসে ধরে তুলতে চাইল মেয়েটাকে। ও কাঁদল না, বিড়বিড়ে শুধু বলতে থাকলো, এটা আমার রিমিল হতেই পারে না। আমার রিমিলে দেখে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে, ভীতি নিয়ে দূরে সরতে তো ইচ্ছে করে না। সময় পেরিয়েছে অনেকটা, মধ্যরাতে শুরুর প্রহর। তবুও মানুষের আনাগোনা আগের চেয়েও অধিক। তাদের আত্মীয় স্বজন সবাই ব্যস্ত নিজেদের মাঝে। কেউ রিমিলের মা বাবাকে সামলাতে ব্যস্ত, কেউ আহত হওয়া রিমিলের ছোট ভাইকে। শুধু সামলাতে হচ্ছে না পূর্ণাকে। বিভ্রম রিমিলের লাশের কাছে বসে আছে মেয়েটা। পরনে সেই লাল শাড়িটা, চোখে জল নেই, এক ফোঁটাও কান্না করেনি। সরানো যায়নি ওখান থেকে। কেউ ওকে ওখান থেকে নিয়ে যাবার চেষ্টা করলে চেঁচিয়ে বলে উঠছে, ছাড়ো আমাকে, সরো এখান থেকে। রিমিলকে ছেড়ে আমি কোথাও যাব না। ও বারবার আমাকে বলেছিল ও আসলে যেন আমি ওর আশেপাশেই থাকি, নানান বাহানায় ওর কাছেই থাকি। ও সারাক্ষণ চোখের সামনে দেখতে চায় আমাকে, ওর পূর্ণাকে। লজ্জায় ডুবে থাকা পূর্ণা যেন লাজ ভুলে গেছে, আজ ভুলে গেছে নিজেকে। সরানো গেল না মেয়েটাকে, সেইভাবে বসে থাকলো। কতক্ষণ কতগুলো সময় কাটলো। রাতের প্রহর কেটে সকাল হলো। রিমিলকে নিয়ে যাবার ক্ষণ এলো। পূর্ণাকে এবার সরানো প্রয়োজন। মেয়েটার বড় ভাই সহ বোনেরা এলো। বুঝিয়ে শুনিয়ে সরাতে চাইল, গেল না সরানো। এবার কেউ একজন বলেই উঠল, মারা গেছে তোমার স্বামী। না মানতে চাইলেও মানতেই তো হবে। সংসার নেই তোমার কপালে, স্বামীর সংসার হবার আগেই বিধবা হয়েছ। এখন স্বামীর আত্মাকে কষ্ট না দিয়ে ভালো ভালো দাফন করতে দাও। আরেক দফা কেঁপে উঠল পূর্ণার হৃৎপিণ্ড। আসলে কি ও স্বামী সংসার পাওয়ার আগে বিধবা হলো, হারিয়ে ফেললো রিমেলকে? প্রথমবারের মতো কেঁদে উঠল পূর্ণা। ফোপানো কান্না পরিণত হলো আর্তনাদে। ওদিকে রিমেলকে নিয়ে যাবার তোড়জোড় শুরু হলো। এদিকে পূর্ণার কান্নার গতিবেগ বাড়ল, ছুটে যেতে না পারলেও ভেতরে ভেতরে ছটফট করতে থাকলো। থামলো তখন, যখন রিমেলের লাশ নিয়ে সোজা পথ ধরে হাঁটতে লাগলো সবাই। ধীরে ধীরে মেয়েটার দৃষ্টির অগোচর হতেও সময় নিল না। নিস্তেজ হয়ে পড়ল পূর্ণা, কান্না থামলো। ভাঙা গলা ধীর কণ্ঠে বলে উঠল, তোমার পূর্ণতার পথ ধরে আমাকে নিয়ে পাড়ি দিতে চেয়েছিলে, অথচ আমাকে পূর্ণতার শূন্য পথে একা ফেলে চলে গেলে রিমেল।